ওম শ্রী গুরু জয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। সাম দাম দণ্ড ভেদ, এগুলির নীতি। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধে এই ভেদ নীতির প্রয়োগ করেছিলেন। কোথায়? কর্ণ আর শল্যের মধ্যে উনি ভেদ নীতি প্রয়োগ করেছিলেন। যেদিন কর্ণ সেনাপতি হবেন তার আগের দিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি হবে সখা? কৃষ্ণ আশ্বাস দেন, ভয় কি? আগে জানি কে হবে কর্ণের সারথি। জানা গেল শল্য সারথি হবে। আর্য নিয়মে যুদ্ধ শেষে উভয় দলে মেলামেশা চলে। যাই শিবির থেকে একটু ঘুরে আসি বলে কৃষ্ণ ঘুরতে ঘুরতে এলেন শল্যের কাছে। বললেন, তোমার জন্য দুঃখ হয় শল্য। আর বলেই মুখ গম্ভীর করে চুপ করে গেলেন। শল্য জিজ্ঞাসা করে, কেন? কৃষ্ণ বলেন, কাল তো তুমিই কর্ণের সারথি হচ্ছ, তাই না? শল্য বলে, হ্যাঁ তাই তো। কোথায় সুতপুত্র কর্ণ, দুর্যোধনের দাক্ষিণ্যে রাজা, আর কোথায় তুমি নিজে মদ্ররাজ? সেই কর্ণের কিনা তুমি হচ্ছ সারথি। বলেই কৃষ্ণ চলে গেলেন। ভেদের বীজ শল্যর মধ্যে ক্রিয়া শুরু করে দিল। পরের দিন ভোরে কর্ণ শল্যকে বলেন, কই রথ বার করো, সাজাও। শল্যভাবে, বটে, আমি মদ্ররাজ, আমায় হুকুম করা। যা হোক, রথ বার করা হলো, সাজানো হলো, রথ চলেছে যুদ্ধে। কর্ণ বলেন, দ্রুত চালাও। এবার আর মনে মনে নয়, বেরিয়েই পড়ে উষ্মা। শল্য বলে, আমায় রথ চালানো শিখিও না। যুদ্ধক্ষেত্রে গিয়ে আলতু ফালতু এদিক ওদিক রথ চালাতে লাগলো শল্য। রথ ফেঁসে গেল। চাকা ঢুকে যায়নি, ফেঁসে গেছিল। কর্ণ বলেন, যাও চাকা টেনে তোলো। শল্য বলে, আমি মদ্ররাজ, তোমার মতো দাক্ষিণ্যের রাজা নই, তুমি তোলো। বোঝো ব্যাপার, কিভাবে ভেদের বীজ শ্রীকৃষ্ণ বপন করেছেন। কর্ণ রথ থেকে নামলেন। অর্জুন নিরস্ত কর্ণকে মেরে ফেলল। রণে ছল বল কৌশল স্বীকৃত। এটি রণের ধর্মের মধ্যেই পড়ে। শ্রীকৃষ্ণ অধর্ম কিছু করেননি। এবং আমরা জানি যে ধর্মে সাম দাম দণ্ড ভেদনীতি চলে। শ্রীকৃষ্ণ কিন্তু প্রথমেই বলেছিলেন 5টি গ্রাম দিয়ে দিতে। আপোষ করতে চেয়েছিলেন, আপোষ যদি না হয় তখন কিছু দিয়ে দিতে হয়, যদি তাতেও না হয় দণ্ডবিধান করতে হয়, তাতেও কাজ না হলে ভেদনীতির ব্যবহার করতে হয়। এইভাবেই ভেদনীতির ব্যবহার করেছিলেন। মহাভারতের প্রতিটি জিনিস অত্যন্ত মূল্যবান। রামায়ণ মহাভারত কিন্তু সাধারণের পক্ষে সেগুলি বোঝা অনেক সময় মুশকিল হয়ে দাঁড়ায়। ওই জন্য সাধুসঙ্গ অত্যন্ত প্রয়োজন। সাধু গুরু বৈষ্ণবগণ এর সঠিক ব্যাখ্যা করে আমাদেরকে সহজভাবে, আমাদের যাতে বোধগম্য হয় সেইভাবে ওনারা বুঝিয়ে দেন। বিশেষ করে যোগীগণ, ওনারা যোগের মাধ্যমে সেই মুহূর্তে পৌঁছে সেগুলি দর্শন করতে পারেন, দর্শনের মাধ্যমে বলেন। ওনারা কোনো বই পড়ে বলেন না। এখানেও আমি যে আলোচনাগুলো করছি সেগুলো মূলত শ্রীমৎ স্বামী পরমানন্দজির আলোচনা করছি। ওনার যোগ বিভূতির কথা আমরা অনেকেই জানি, উনি কত বড় যোগী ছিলেন। তো এই সকল যোগীদের কথা আমরা পূর্ণ বিশ্বাস রাখতে পারি। যাই হোক, আজকের আলোচনার বিস্তারিত করব না, তবে খাদ্যাভ্যাস নিয়ে একটু বলি। যখন যেটা ভালো আলোচনা পাই আমরা চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকের মধ্যে সেটা ছড়িয়ে দিতে। যেমন শ্রীমৎ স্বামী পরমানন্দজিরই কথা দেখবেন, আমরা অনেক সময় আলু ভাজা লাল করে ভেজে খাই,
এটা খাওয়া উচিত না। তারপর পাউরুটির যে পিছনের লাল অংশ বা সাইডের যে স্লাইস পাউরুটির যে লাল অংশটা থাকে ওটা খাওয়া উচিত না। বলা হয়েছে ওটা খাওয়া এবং 5টা সিগারেট খাওয়ার সমান, এতটাই ক্ষতি করে। তারপরে ছত্রাক, মাশরুম যেটাকে আমরা বলি, সেটা খাওয়া ভালো। প্রাচীনকাল থেকে কিন্তু ছত্রাক খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। ছত্রাক রেডিও অ্যাক্টিভ ম্যাটার বেশি অ্যাবজর্ব করে, আর আজকাল যা পলিউশন তাতে ছত্রাক খাওয়া ভালো। ছত্রাক উদ্ভিদও না, জড়ও না। আবার লিভারের পক্ষে ফল খাওয়া ভালো। অনেক ফল আছে। পেঁপে আমাদের দেশীয় ফল না হলেও পেঁপে আমাদের দেশে খুব ভালো উৎপাদন হয় এবং পেঁপে কিন্তু লিভারের জন্য ভালো। বলা হয়ে থাকে যেসব ফল পাকলে হলদে রং ধরে, যেমন আম, আনারস, পেয়ারা, নাশপাতি, সেসব ফল লিভারের জন্য খুব ভালো। এছাড়াও লিভারের জন্য খালি পেটে গুড়, হলুদ দিয়ে বা মধু দিয়ে হলুদ খাওয়া অত্যন্ত ভালো। লিভার ভালো থাকলে মানুষের শরীর অনেকটাই সুস্থ থাকে। আমাদের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলো আমাদের বিভিন্ন খাদ্যাভ্যাস দ্বারা আমরা সহজেই ভালো রাখতে পারি। তার জন্য একগাদা আমাদের বাইরের ওষুধ খেতে হয় না। ওষুধ খেয়ে সাময়িক আরাম পেলেও তার কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। কিন্তু আমরা যদি খাদ্যাভ্যাসটাকে সুন্দর করি, আবিজাবি জিনিস না খাই, বেশি করে ফলাহার করি, বিশেষ করে সকালবেলায় পেট ভরে ফলাহার করলে শরীর কিন্তু ভালো থাকে, খিদেটাও ভালো আসে এবং শরীরের মধ্যে একটা সমতা বজায় থাকে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।